জি24 ঘন্টা জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি শুভ্র সাচি শুরু করছি ৫টার পাঁচ। আর ৫টার পাঁচে আমাদের সঙ্গে থাকবেন তৃণমূলের কৃষাণু মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রীতম দত্ত। আর ৫টার পাঁচে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চাঞ্চল্যকর ঘটনা। রেল স্টেশনের একেবারে কাছেই মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে বোমা বিস্ফোরণ, এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের হাতে যে ব্যাগ ছিল তাতে বোমা ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কম তীব্রতার আইইডি বিস্ফোরণ। তখন মধ্যরাত, শুনশান এলাকা। আচমকাই বোমা বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠলেন মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই বিস্ফোরণ। মৃত্যু হয়েছে শচীন্দ্র মিশ্র নামে এক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের বিপরীতে স্টেশনের অদূরেই একটি ঘেরা জায়গায় বেঞ্চের উপর ব্যাগ কাঁধে বসেছিলেন যুবক। সেই সময় তার ব্যাগ থেকে বিস্ফোরণ হয়। সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য। বিস্ফোরণে গুরুতর জখম হন যুবক। বারাসাত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। রাতেই ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। সোমবার ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। বিস্ফোরণ স্থল পরিদর্শন করে এনআইএ ও রাজ্য পুলিশের এসটিএফ এর দল। এতটা দূর, অন্তত পক্ষে ১০০ মিটার তো হবেই। সেই ১০০ মিটার দূর থেকে ওখানে বিস্ফোরণ হয়। সেখান থেকে সেই একটা যে বিস্ফোরকের যে অংশ সেটা উড়ে এখানে আসে এবং তার জেরে এই নোটিশ বোর্ডের কাজ সেটা ভেঙে গিয়েছে। কিভাবে এই বিস্ফোরণ হয়, তার তীব্রতা কি ধরনের ছিল, তার মধ্যে যদি কোনো রকম বিস্ফোরক থেকে থাকে তার কম্পোজিশন কি ছিল, সেগুলো বোঝার চেষ্টা করছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। কম শক্তিশালী আইডি বিস্ফোরণ ঘটেছে বলে তদন্তকারীদের অনুমান। পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের ব্যাগ থেকে জামা কাপড়, আধার কার্ড, মোবাইলের চার্জার, তার, ব্ল্যাক টেপ ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে। বাঁ দিকের যে হাতলটা সেটা সম্পূর্ণটাই একেবারে লোহার হাতল ছিল। যে হাতল, যে বিস্ফোরণের তীব্রতা, সেই তীব্রতায় লোহার হাতলের প্রায় 80% উড়ে গিয়েছে। কেন এটাকে মনে করা হচ্ছে কোনো কম তীব্রতা সম্পন্ন আইইডি বিস্ফোরণ হতে পারে, তার কারণ সাধারণত কোনো যদি ক্রুড বোমা, সুতলি বোমা বা এই ধরনের হাত বোমা এইগুলো যদি ফেটে থাকে তাহলে ঘটনাস্থল থেকে সেই ধরনের সুতলি বা সেই ধরনের পার্টিকেলস পাওয়ার কথা, সেগুলো পাওয়া যায়নি। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান খাদ্যমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক আকচাকচি। যে জায়গায় ঘটনাটা ঘটেছে ওখানে কিন্তু সমস্ত অভিভাবকরা বসেন স্কুল চলাকালে। বাইরের রাজ্যের লোক হঠাৎ ওখানে কি করতে এসেছিল, এটা পুলিশ ইনভেস্টিগেশন করলেই জানতে পারবে। সরকার যদি প্যাট্রোনাইজ করে এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে, টেরারিস্ট গ্রুপকে, তার পরিণতি এটাই হয়। তাই হচ্ছে, আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা, হরিয়ানায় কাজ করতেন। ভিন রাজ্যের যুবক মধ্যমগ্রামে কি করছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রশ্ন উঠছে, রাতে না হয়ে স্কুল টাইমে যদি বিস্ফোরণ ঘটতো তাহলে কত বড় বিপদ ঘটতো। ভয় তো লাগবে, ভয় ছাড়া কি আমার দোকানের পিছনে, এটা তো ভয় স্বাভাবিক। কারণ পিছনে আমরা তো আজকে 82 সালে দোকান করতেছি, আমরা এরকম কোনোদিন দেখিনি এখানে। আতঙ্কিত তো অবশ্যই। আমি কালকে রাত্রিবেলায় এসেছিলাম, ভোরবেলা আর কি। পাশেই স্কুল, আমরা তো এখান থেকে দোকান বন্ধ করতে করতে আমাদের 11:30 12টা বেজে যায়। এরকম ঘটনাটি তো আমাকে আতঙ্ক থাকতেই হবে। 22 তারিখ রাত্রে আসছেন প্রধানমন্ত্রী। দমদমে সভা করার কথা তাঁর। তার আগেই মধ্যমগ্রামের এই ঘটনা শুধু উদ্বেগজনক নয়, আতঙ্কেরও। পিয়ালি ও মনোজের রিপোর্ট, জি24 ঘন্টা। তৃণমূলের কৃষাণু মিত্রর কাছে আমি শুরুতে যাই। কৃষাণুদা, খাদ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন এবং তিনি বলছেন যে ওখানে গার্জেনরা সব বসে থাকেন। রাত 1টায় না হলে দুপুর 1টায় হলে কি হতো? না, এটা তো নিশ্চয়ই আমাদের সকলের জন্য তো একটা ভয়াবহ ব্যাপার যে যেভাবে আমাদের দেশে তো মানুষের চলাচলের উপর একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য যাবে, তার মধ্যে তো কোনো নিষেধাজ্ঞা নেই। আর যে কোনো রাজ্যের মানুষ যে কোনো জায়গায় যেতে পারে, কাজের জন্য যেতে পারেন, বেড়াতে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখছি অপরাধ প্রবণ যেসব রাজ্য, সেই অপরাধ প্রবণ রাজ্যের মানুষেরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে এরকম অপরাধমূলক কাজ করছেন।
এবং এই ক্ষেত্রে যদি কেন্দ্র সরকার একটা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স শেয়ারিং সিস্টেম প্রণালী যদি চটজলদি না করেন, তাহলে সারা দেশের জন্য এটা বিপদ। তার কারণ হচ্ছে শুভেন্দু বাবুর যে প্রেস কনফারেন্সটা শুনছিলাম, শুভেন্দু বাবু বোধহয় অবগত নন। আসলে বিষয়টা হচ্ছে মানে পুরো ব্যাপারটা তো তৃণমূল সরকার এবং বাঙালি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। বিজেপি তো বাঙালিকে শত্রু মনে করে, তো ওই জন্য শুভেন্দু বাবু বোধহয় জানেন না যে আজকেই ছত্তিশগড়ে উনাদের সরকারের অধীনস্থ আরেকটি আইআইটি ব্লাস্ট হয়েছে, যেখানে একজন পুলিশ কর্মী মারা গেছেন এবং 3 জন খুব গুরুতর জখম হয়েছে। সেটা ছত্তিশগড়ের বিজাপুরে ঘটেছে। তো শুভেন্দু বাবু সেখানকার নিয়ে কিন্তু শঙ্কিত নন, ওখানে কিন্তু বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে। তো একটা ব্লাস্ট হয়েছে, অপরাধী অপরাধ করেছে, সেটাকে সেই পার্সপেক্টিভে দেখতে হবে। কৃষাণুদা ঠিক মানে ছত্তিশগড়ের ঘটনাটা যেটা বললে নিঃসন্দেহে এটা প্রশ্ন তোলাই যায় যে অমিত শাহ বলেছেন মাওবাদী দমন অভিযান, মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, মাওবাদী দমন অভিযানের কত দূর কি হলো, আইডি বিস্ফোরণ কেন হলো, প্রশ্ন তোলা যায়। কিন্তু কৃষাণুদা বাংলায় ব্যাগে করে এই আইইডি নাকি আমরা এখনো কনফার্ম নয়, কিন্তু বিস্ফোরণের হাল দেখে মনে হচ্ছে তাই, এরকম ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াবে, এ তো ভারী বিপজ্জনক। এ মানে পুরো দায়টা কি অন্যের ঘাড়ে ঠেলা যায়? সব্যসাচী, প্রথম কথা হচ্ছে এটা সব জায়গায় বিপজ্জনক। তার কারণ হচ্ছে আইইডি চেক করা, আইইডি যাচাই করা বা দূর থেকে বুঝে যাওয়া আইইডি, এটা সাধারণ পুলিশের কাছে সেই প্রযুক্তিগত সেই ইনস্ট্রুমেন্ট গুলো থাকে না, কোনো রাজ্যেই থাকে না। এমনকি ভারত ছেড়ে দাও, বিদেশেও এই আইইডি ব্লাস্টের বা আইইডি এই থ্রেটের সম্মুখীন বিভিন্ন মানুষজন। আমি তোমাকে বলি যে এই আইইডি চেক করার জন্য দরকার হচ্ছে কেমিক্যাল সেন্সর, দরকার ম্যাগনেটিক ডিটেক্টরস, ইনফ্রারেড থার্মোগ্রাফি এবং অ্যাডভান্স ইমেজিং টেকনিক্স। এই পুরোটাই হচ্ছে যেগুলো সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী তাদের কাছে থাকে, তারাও এইগুলোকে আটকাতে পারে না। যেরকম ছত্তিশগড়ে আমরা দেখলাম পুলিশের একজন কর্মী মারা গেছে, ছত্তিশগড় পুলিশের। তো এটা হতে পারে। আর অমিত শাহ হট করে বুঝলেন কি করে তদন্তের আগে যেটা মাওবাদী না সংঘবাদী না কোন বাদী, তো আগে কি করে বুঝলেন? তদন্ত হবে, তারপরে আমরা বুঝবো। এখানে আমরা মানুষের পরিচয় জানতে পেরেছি তার আই কার্ডের মাধ্যমে, এবার সে কার সাথে যুক্ত, কোন বাদীর সাথে যুক্ত, এটা নিশ্চয়ই আমরা তদন্তের পর জানতে পারবো। কিন্তু তদন্তের আগেই অমিত শাহ বুঝে যাচ্ছে, অমিত শাহ বুঝেছেন ওটা বলিনি আমি, বসে ভয় পাচ্ছে। আচ্ছা, আর অন্য 36টা কেন্দ্রীয় সরকারি বডিগার্ড নিয়ে বসে আছে। আচ্ছা প্রীতম, দেখো তোমার কথাতেই আজকে কিষাণু ভাইয়ের কথাতেই সব পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। উনি না বুঝে না জেনে কোথায় অমিত শাহ কথা পেয়েছেন উনি আমরা জানি না। মুশকিলটা হচ্ছে যে দেখুন, আজকে যদি ক্যান্সার রোগ হয় বা কোনো রোগ হয়, সেটা তো আগে বুঝতে হবে যে আমার রোগ হয়েছে, ডিটেক্ট করতে হবে, তারপর তার মেডিসিন দিতে হবে, যেটা আমাদের মানবদেহের ক্ষেত্রেও, সেটা সমাজের ক্ষেত্রেও। সমাজের ক্ষেত্রেই বারবার আজকে সারা আমাদের সারাউন্ডিংয়ে যখন তাদের কোনো দুর্নীতি করার কোনো জায়গা নেই, তাদেরকে ভাড়া করে তৃণমূলের নেতারা নিয়ে আসছে তৃণমূলের নেতাদের মারার জন্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন না, তোমার আজকে নতুন কিছু নয়, সেই বক্তব্যতে মমতা ব্যানার্জি বলেছিল না, এই সবাই মিলে এখনই ইমিডিয়েটলি যেখানে যেখানে বোম আছে, যেখানে যে বন্দুক আছে, ইমিডিয়েটলি দেখে নাও। অনুব্রত মণ্ডল বলেছিল দিদি এইভাবে করে সাজাও। তো আমরা দেখছি তো এখানকার পুলিশের কঙ্কালসের অবস্থা। আজকে তো শুভেন্দু অধিকারী দেখিয়ে দিলেন যে সেদিনকে পুলিশদের কারা তার বউটৌদের নিয়ে এসে বসিয়ে টসিয়ে ট্রেনিং দিয়ে তারপর আবার সরকারি গাড়ি ব্যবহার করে প্রেস কনফারেন্স করতে পাঠিয়েছিল, যেটা বেআইনি। আজকে পুলিশ যদি তার উর্দিটা পুরো ছেড়ে দিয়েছে, আমরা স্লোগান দিতাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলে ঝান্ডা দাও, আর এটা ধরে ফেলেছে, আর স্লোগান দিতে হবে না, এটা মানুষের কাছে আজকে এটা মানে প্রমাণিত সত্য। তো সুতরাং আজকে তোমার এর কথা বলা যাবে না, বললেই তারা সারা ভারত ভ্রমণে চলে যাবে। আরে বুঝতে হবে তো আজকে ভারতবর্ষের এই অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ কত একটা সাংঘাতিক পর্যায়ে আছে। এখানে তোমার অল কায়দা জঙ্গি ধরা পড়ছে, এখানে কাশ্মীরের জঙ্গি ধরতে আসছে, এখানে এবিটির জঙ্গি তোমার পশ্চিমবঙ্গ পুলিশের খবর দিয়ে পশ্চিম পুলিশকে নিয়ে তারপর প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ যেতে পারে না, ওদেরকে খবর দিয়ে তারপর আসাম পুলিশ এসে এবিটির জঙ্গে তোমার মুর্শিদাবাদে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু এরা বাংলাদেশি জঙ্গিদের সাথে ওই বাংলাদেশি জঙ্গিরা বাংলা ভাষায় কথা বলে। আজকে তোমার হরিয়ানাতে একটু আগে শুভেন্দু অধিকারী বলেছেন যে হরিয়ানাতে 1000 জন ধরা পড়েছে, তার মধ্যে 85 জন বাদে, ভারতীয় বাদে সবাই বাংলাদেশি মুসলমান, তার কাছে একটাও কোনো কাগজ নেই। এবং তার সাথে এরা গুলিয়ে ফেলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং আমাদেরকে এই কথাটি আমরা বারবার বলছি যে যেভাবে করে আজকে আমাদের আশেপাশের দেশগুলোতে আজকে ভারত
তোমার এগেনস্টে কাজকর্ম শুরু হয়েছে, তাতে আমরা একটু সন্দিহান, এবং তার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব তো ফেডারেল স্ট্রাকচারে 100% এই মমতা সরকার আছে। কৃষ্ণদা কিন্তু একটা কথা বলেছে যে অপরাধ প্রবণ রাজ্যগুলো থেকে এই রাজ্যে এইভাবে মানুষজন আসলে সেটা খুব উদ্বেগজনক। তোমার অপরাধ প্রবণ রাজ্য মানে তোমার অপরাধ মুশকিল। দেখো 2011 থেকে 2025 অব্দি 565 জন বাচ্চারা, শুধু বাচ্চারা তোমার বল ভেবে খেলতে গিয়ে লাথি মেরেছে কোথায়? বোমে। সে বোম দিয়ে উড়ে গেছে তোমার ভূপেন্দ্রনগরে, উড়ে গেছে এনআইএ তদন্ত। তোমার ক্যানিং, তোমার তোমার ব্যারাকপুর, তোমার মথুরাপুর, ডায়মন্ড হারবার, সব জায়গায় সব বিস্ফোরণ করে কারো ঘর উড়ে যাচ্ছে, কারো অফিস উড়ে যাচ্ছে, আর মরছে কে? বাংলার বাঙালিরা। তো সুতরাং যে তোমাকে এর আগের দিনে বলে গেছেন না, মমতা ব্যানার্জি অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি কনস্টিটিউশন, অ্যান্টি ভারত, অ্যান্টি বাংলা, অ্যান্টি বাঙালি। সেই জন্যই ওনারা দেখতে পায় না। শুধু ওই তোমার কনস্টিটিউশন নিয়ে শুধু দেখালে হবে না, সেটাকে ধারণ করতে হবে, এবং এটার মধ্যে যেগুলো লেখা আছে সেই অনুযায়ী কাজ করতে হবে। তো সেই অনুযায়ী কাজ করছে না মমতা ব্যানার্জির পুলিশ। তো তোমাকে বললাম একদম মূর্তি ছেলে ঝান্ডা ধরে নিয়েছে ওনারা, মানে তোমার পুলিশের গাড়ি করে, সরকারি গাড়ি করে নিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করেছে পুলিশের মা বাবা তোমার বউদেরকে দিয়ে। অথচ যখন অনুব্রত মণ্ডল আজকে যখন পুলিশের বউদের মাকে এতভাবে গালাগাল করে, যে কথা আমি বলতে পারবো না, সেটা করে বিছানায় নিয়ে যাওয়ার জন্য গালাগাল করছে, তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নিচ্ছে। কৃষ্ণদার কাছে উত্তর নেব, তবে পুলিশের অবস্থা তারা কি আমাদের নিরাপত্তা দেবে? আচ্ছা, কৃষ্ণদার কাছে উত্তর নেব, তবে কৃষ্ণদার একটা জিনিস জানিয়ে দিই, ছত্তিশগড়ের ঘটনাটা যেটা তুমি বললে, ওর পেছনে মাওবাদীরাই জড়িত আছে, এমনটাই খবর এখনো পর্যন্ত। কৃষ্ণদা বলো। সেটা খবর, সেটা তো সূত্রের খবর। না 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 না, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভারত জুড়ে আমরা জানি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তোমাদের মমতা পুলিশ না, পুলওয়ামা তো মাওবাদী দমন করা পুলিশ করতে পারেনি। পুলওয়ামা 300 কিলো আরটিএক্স, বিজেপি এখনো সেই সন্ত্রাসবাদীকে ধরতে পারেনি। আবার চলে আসছে এই পাকিস্তানি কথা বলা যাবে না। প্রীতম প্লিজ, প্রীতম বলতে দাও। না না না, প্রীতম বলতে দাও না। প্রীতম তুমি মনে করে তুমি উত্তর দেবে পরে, তোমার কাছে আসবো, বলতে দাও। পাকিস্তানি প্রীতম প্লিজ বলতে দাও, প্রীতম বলতে দাও, প্রীতম বলতে দাও, তোমার কাছে আসবো। প্রীতম বলতে দাও, আমি আসবো তোমার কাছে। কৃষ্ণদা, তাহলে আমি সারাক্ষণ তোমার প্রশ্নের উত্তর দিতে পারতাম, সবকটা উত্তর আমার কাছে আছে। বিষয়টা হচ্ছে ও যে কথাগুলো বলছে, অমুকের জঙ্গি ধরেছে, কোথাও এসটিএফ ধরেছে, এসটিএফ বা এইসব সন্ত্রাস দমন যে ইউনিট গুলো হয়, সে আধা সামরিক বাহিনীর হোক বা পুলিশের হোক, এইগুলো স্লিপার সেল ব্লাস্টই করা তাদের অভ্যস্ত। বাংলার পুলিশ, কলকাতার পুলিশ অনেক আসাম থেকে জঙ্গি ধরে এনেছে, উত্তরপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড থেকে, পাঞ্জাব থেকে, কাশ্মীর থেকে জঙ্গি ধরে এনেছে। তো সুতরাং অন্য রাজ্যের তারা স্লিপার সেল ব্লাস্ট করেছে, তারা জেরাতে এখানকার কারোর মানুষের ঠিকানা বলেছে, এখানে এসে তাকে ধরে নিয়ে গেছে। এটা তো কোনো পরিসংখ্যানে বাংলার আইন শৃঙ্খলার কোনো মাপকাঠি হলো না। বাংলার আইন শৃঙ্খলার মাপকাঠি হলো কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক তাদের তালিকায় কি দিচ্ছে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো কি দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বাংলার আইন শৃঙ্খলা কোথায় দাঁড়িয়ে আছে, কলকাতার কোথায় দাঁড়িয়ে আছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে। আজকে যেরকম অপরাধ প্রবণ রাজ্যগুলোর কথা বললাম, প্রীতম জানে না অপরাধ প্রবণ রাজ্য কোথা থেকে। একটু আমি আটকাচ্ছি, এই যে তুমি স্ট্যাটিস্টিক্স এর কথা বললে, আগেই একটা শো করছিলাম, সেখানে আবার এরকমটা অভিযোগ বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে যে তৃণমূল অনেক তথ্য লুকায়। না প্রীতম, আমি বলছি, প্রীতম প্লিজ, এটা বিজেপির বিরুদ্ধেও যেমন অভিযোগ আছে, তৃণমূলের বিরুদ্ধেও অভিযোগ আছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি আমরা তথ্য লুকাই, তাহলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে স্বরাষ্ট্র মন্ত্রক বলবে যে পশ্চিমবাংলার আমরা নথিভুক্ত করতে পারলাম না, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ নথি দেয়নি বা নথি লুকিয়েছে। তারা তো তা বলছে না, তারা বছরের পর 2020, 2021, 22, 23, 24, 25 প্রত্যেক বছর তালিকা জারি করছে, এবং তাতে পশ্চিমবাংলা জলজল করছে, এবং পশ্চিমবাংলা আইন শৃঙ্খলা ভালো সেটাই প্রমাণ করছে। যদি আমাদের এখান থেকে তথ্য না যায়, তাদের মাপকাঠি অনুসারে তারা বলবে পশ্চিমবাংলাকে তালিকা থেকে বাদ দিলাম। তারা তো তালিকা থেকে বাদ দিতে ওস্তাদ, তো সেটা তো করতে পারছে না। তো বিজেপির মিথ্যাচারটা তো বা সিপিএম এর মিথ্যাচার তো এটা থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে। আর অপরাধ প্রবণ রাজ্যগুলো যেমনি কথা বললাম, এই যে পেহেলগাম আক্রমণের পর সারা ভারত জুড়ে যে পাকিস্তানি চর ধরা পড়লো, তারা ধরা পড়লো, তাদের পদবি কি, তারা কোন কোন রাজ্যতে, তারা উত্তরপ্রদেশে, তারা উত্তরাখণ্ডে, তারা গুজরাটের, তারা রাজস্থানের, তারা বিহারের, তারা ঝাড়খণ্ডের। তো আমরা দেখেছি
একজনও পশ্চিমবাংলা কোনো বাঙালিকে ধরতে পারেনি, দুজন বর্ধমান থেকে ধরা পড়েছে, দুজনই বহিরাগত, দুজনই অপরাধ প্রবণ রাজ্য থেকে এসছে। তো সুতরাং আমরা জানি অপরাধ প্রবণ বলতে অপরাধ প্রবণতা ভারতবর্ষের তালিকা দেখো, যত চোর চিটিংবাজ জোচ্চোর, আজকে ট্যাক্স চুরি করে কারা পালিয়ে গেছে তালিকাটা বাদ দাও, একটা বাঙালির নাম আছে কি? একটা বাঙালির নাম তো বিজেপি দেখাতে পেরেছে? কারা ভারতবর্ষের ব্যাংকের টাকা লুট করে বিদেশে চলে গেছে? তালিকাটা অ্যাভেলেবল আছে। তোমার সারদা, রোজ ভ্যালি, একের পর এক যেখানে যেসব মানি মার্কেটের দিয়ে সেই অ্যাম্বুলেন্স দিয়ে টাকা পাচার হতো, যেইগুলো দিয়ে আবার অ্যাম্বুলেন্সে তোমার ঝাড়গ্রামে দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী সেগুলো আবার দিয়েছিলেন। তো সুতরাং এগুলো সবাই জানে, এগুলো নতুন কথা, পুরনো কথা। আজকে তুমি বলে যে পুলিশের কথা বলছিল না, কোথায় আছে যেখানে মুখ্যমন্ত্রী তোমার ভারতবর্ষের বিএসএফকে তোমার আক্রমণ করে, যে ঝাঁটাখন্তি নিয়ে তোমার এগিয়ে যেতে হবে, মহিলাদের তাদের উপর আক্রমণ করতে হবে? কোথায় আছে? কোন কনস্টিটিউশনে তোমার শপথ নেওয়া? এই যে বললাম না, শুধু দেখা হবে না, কনস্টিটিউশনে শপথ নেওয়া কোথাকার মুখ্যমন্ত্রী বলে যে আজকে আর্মি এসে আমাদের কু করে দেবে? এটা কি পাকিস্তান? তো সুতরাং এখানকার কথাবার্তা একদম রেজোনেট করে পাকিস্তানের সাথে। আমরা বলছি না তো, ওখানকার মিডিয়া চ্যানেল বলছে, ওখানে ডন পত্রিকা বলছে যে মমতা ব্যানার্জি পাকিস্তানকে সাপোর্ট করেন এই যে এই কথাবার্তাগুলোর জন্য। আর তুমি বলো, এই কয়েকদিন আগে প্রেস কনফারেন্স করে আমরা তোমাদের দেখেছি প্রায় 150 থেকে 200 কোটি টাকা পুলিশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আবার ফিরে চলে যাচ্ছে। কেন, কিসের জন্য? তার কারণ হচ্ছে এরা পুলিশকে দিয়ে শুধু উর্দি পরিয়ে এই প্রেস কনফারেন্স করবে বিরোধীদের তোমার কন্ট্রোল করার জন্য, ভারতীয় জনতা পার্টির তোমার কার্যকর্তাদের শুধু হ্যাকেল করার জন্য। এছাড়া এদের কোনো কাজ নেই। আজকে কনস্টিটিউশন মেনে কোনো কাজ করতে পারছে না, তার কারণ হচ্ছে প্রমাণিত সত্য। তুমি বলো না আজকে একটা জায়গায়, তুমি প্রথমেই বলো, আগে বলতে পারতো তো হ্যাঁ ভুল হয়েছে আমরা তদন্ত করে দেখছি, না উনি তদন্ত করতে, তোমার যেখানে মাওবাদীকে দমন করা হচ্ছে তোমার অমিত শাহ বলেছেন, এবং সেই হিসাবে মাওবাদীরা ছোটোখাটো এখন আইডি লুকিয়ে লুকিয়ে তোমার গরিলা আক্রমণ করছে তোমার আমাদের আর্ম ফোর্সের ওপর। সেটার সাথে তুমি তুলনা করছেন বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, পুলিশের কাছে কোনো খবর নেই। এখানে পুলিশ শুধু চুরি পড়ে বসে রয়েছে, এছাড়া কিচ্ছু করতে পারে না। তোমার ওই মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে এরা তোমার খিচুড়ি দেবে, আর যখন অভিষেক ব্যানার্জি বা এরা যখন যাবে তখন 2000-3000 পুলিশ নিয়ে গার্ড দিতে যাবে। এছাড়া পুলিশের কাজ আর কিছু নেই পশ্চিমবঙ্গে। আমি একদম প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। কৃষাণুদা, দেখো রাজনীতি, তোমরা রাজনীতির কথা বলবেন, কিন্তু সাধারণ মানুষ তাদের তো এই বিষয়গুলো যখন সামনে আসে, মানে আচমকা যেখানে সেখানে এই ধরনের ঘটনা, প্লাস সামনে ভোট আসছে, চিন্তা তো হবেই না। এটাই তো আমরা তো চিন্তিত। বাংলার মানুষ যতই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের হাতে পুলিশ প্রশাসন নেওয়ার চেষ্টা করুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকেই এখনো তাদের অভিভাবক হিসেবে মনে করে। তো সুতরাং তাদের সুরক্ষা দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব। এবং সেখানে যদি বহির্রাজ্যে বহিরাগতরা এসে কাদের প্ররোচনায় এইসব কর্মকাণ্ড করছে, এটা আমরা মানে বিগত বেশ কিছু বছর ধরে দেখছি। এবং এই যে বিএসএফ এর কথা মানে বলা হলো বিজেপির পক্ষ থেকে, 2013-তে এই বাংলাতে বিএসএফ এর কর্মকাণ্ডের জন্য তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে দায়ী করেছিল। একটু 2013-র পরিসংখ্যানটা বা বিবৃতিটা দেখে নাও নরেন্দ্র মোদী, তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। মানে প্রীতমদের আসলে মানে একটু সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়, ওরা মানে বিশেষ কিছু জিনিস ভুলে যায়, আবার তার আগেরটা মনে থাকে, পরেরটাও মনে থাকে। তো বাংলার মানুষ অতটা ভুলে যাওয়ার রোগ নেই। তো সুতরাং সবাই বুঝতে পারছে যে এই অপরাধের প্রবণতা কাদের, কারা অপরাধ প্রবণ রাজ্যতে সরকার চালাচ্ছেন, কোথাও ডবল কোথাও ট্রিপল ইঞ্জিনের, আর বাংলাকে কত কম মানে কত চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলার প্রশাসন। তুমি কি কৃষাণুদা বলতে চাইছো যে বাংলাকে পরিকল্পিতভাবে অশান্ত করার চক্রান্ত চলছে? এটা তো নতুন করে বলার কিছু নেই, আমরা তো প্রতিনিয়ত বলছি। যবে থেকে এই অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং তাদের সাথে জুটেছে শুভেন্দু অধিকারী, এবং এরা একটা বাংলা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখন যখন দেখছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে হচ্ছে না, তখন এই অপরাধীদের ঢুকিয়ে দাও, কোথাও জঙ্গি ঢুকিয়ে দাও, কোথাও বহিরাগতদের ঢুকিয়ে দাও, ভোট কবজা করো, মানুষকে ভয় দেখাও, কোথাও কোনো বাহিনীর মোড়কে নিজেদের ক্যাডারদের ঢুকিয়ে দাও, কোথাও ভাইস চ্যান্সেলরে নিজেদের লোককে ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থাকে অরাজকতায় ঠেলে দাও। এই তো দেখে যাচ্ছি, বাংলাদেশের অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা প্রীতম, আজকে তুমি যা যা বললেন সব বাংলার মানুষ দেখছে যে শিক্ষার ব্যবস্থা আজকে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। আজকে তুমি বলো যে তাহলে এই যে এত কথা বললো, তাহলে এখানকার পুলিশ কি করছে? যদি সবটাই আমরাই নাকি করি, তাহলে পুলিশ যদি আমরা করি আমাদেরকে অ্যারেস্ট করুক না। আসলে এরা হচ্ছে শুধু অজুহাত দেবে, কোনো কাজ নেই, শুধু হাত আছে, তার নাম হচ্ছে অজুহাত, এছাড়া কোনো কাজ নেই। এটা হচ্ছে বাংলার পুলিশের আজকে তোমার
কাজ, যে এখানকার কোনো সিকিউরিটি দিতে পারে না, কিছু দিতে পারে না, শুধু মমতা ব্যানার্জির ওই যে তোমার জুতো পরিষ্কার করে দেয় এবং মাঝে মাঝে জুতোর ফিতে বেঁধে দেয়, এটা হচ্ছে এদের কাজ হয়ে গেছে। ওই যে তোমার এর আগে একজন তোমার পুলিশ কমিশনার মনে আছে, সে অভয়ের সময় যখন লাস্ট 16 আগস্ট যখন ভাঙচুর করে দেওয়া হলো, তখন কি বললেন, আমি কি করবো, এখানে ঢুকে যাচ্ছে এতগুলো, উনি কি করবেন? তো সুতরাং তোমাদেরকে দোষ দিল, মিডিয়াকে বলছে যে আপনাদের জন্য এরা এসে ভাঙচুর করে গেল। ওনার সামনে দিয়ে একটা ভাঙচুর করে সব প্রমাণ লোপাট করে দিল, উনি দাঁড়িয়ে দেখলেন। তারপর মমতা কি করলেন, এই পুলিশকে পদোন্নতি করে দিলেন, পুরো রেঞ্জের ব্যবস্থা করে দিলেন। একটু আগে বললাম যে 100 কোটি টাকা ফেরত চলে গেছে, এই হচ্ছে তার কাগজ, আমি তোমাকে দিয়ে যাবো দিদি 24কে, তোমার দেখিয়ে দিও জনগণকে যে বিজেপি যা বলে তা সত্যি বলে এবং তা কাগজ দিয়ে বলে। তো সুতরাং আজকে ভুক্তভোগী কারা হচ্ছে সভ্য, এই যে আজকে বাংলার এই পরিণতির জন্য, এই পরিণতি না হওয়ার জন্য মমতা ব্যানার্জি লিখতেন স্লটার অফ ডেমোক্রেসি, এর আগে তোমার মার্ডার অফ ডেমোক্রেসি, তার সাথে মমতা ব্যানার্জি যোগ করেছেন। কারা বলেছে এই 2021-এর রেজাল্টের পর, আবার একটা ইলেকশন আসছে, 2021-এর রেজাল্টের পর কারা বলেছিল, কোর্ট বলেছিল যে এখানে তৃণমূলের নিজস্ব শাসন চলছে, যেখানে প্রায় 60-70 জন লোককে মেরে দিয়েছে শুধু অন্য পার্টি করে বলে, বিজেপি করে বলে, সেই জন্য এরা পিটিয়ে খেলা হবে বলে তোমার হিন্দুদের মেরেছে। সুতরাং আজকে সেখানে তো কোনো পুলিশ নিরাপত্তা দিতে পারেনি, কোনো পুলিশ নিরাপত্তা দিতে পারেনি। তো সুতরাং আজকে সেই জন্যই আজকে আমরা বারবার বলছি যে 2026 তৃণমূলের বিসর্জন হবে, তার জন্য আজকে জনগণ রেডি হয়ে গেছে। কিন্তু এরা নিজেরাই নিজেদেরকে মারছে, নিজেরাই নিজেদেরকে গুলি চালাচ্ছে, নিজেরাই নিজেদেরকে বোম ফাটাচ্ছে, ফাটিয়ে আজকে অরাজকতার সৃষ্টি করছে। এবং দেখছো না, বলছে আমরা এসআইআর মানবো না, আমরা তৃণমূল কংগ্রেসের বিসর্জন এটা অবশ্যম্ভাবী মানুষ ঠিক করে ফেলেছে, এটা থেকে আর কেউ বাঁচাতে পারবে না। যতই বোম মারো, যতই কিছু করো, বাংলার হিন্দুরা, বাংলার বাঙালিরা, ভারতীয় আজকে জাগ্রত, আজকে তাতেও অভিসন্ধিটা পরিষ্কার যে এই আইডি একদম শেষ, অনেক ধন্যবাদ, বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।